নমস্কার সবাইকে, নলেজ জার্মিনেশন একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পর একটা বড় টপিক নিয়ে আলোচনা করার জন্য বসলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, পড়াশোনার সঙ্গে যুক্ত আছো। আর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে রক্ততঞ্চন। ঠিক আছে? এবং এই টপিকটা আমি এই জন্যই শুরু করছি, তার কারণ হচ্ছে এটা ইম্পর্টেন্ট প্লাস একটু ডিফিকাল্ট। সেই অর্থে যেখানে আমাদের সহজেই জীবন বিজ্ঞানের অনেক জিনিস আমাদের তাড়াতাড়ি আমরা আহ শিখে নিতে পারি, কিন্তু রক্ততঞ্চনের জায়গাটা একটু সমস্যা হয়। তাই আমি ভাবলাম যে তোমাদেরকে একটু হেল্প করা যাক এই টপিকে। ঠিক আছে, চলো শুরু করা যাক। আমরা রক্ত তঞ্চন পড়বো আজকে। ঠিক আছে, রক্ততঞ্চনকে ব্লাড কোয়াগুলেশনও বলা হয়। আমি অনেকদিন পর লং টাইপ ক্লাস নিচ্ছি, তো মেবি ছোটখাটো সিলি মিস্টেক মেবি হতেও পারে। ঠিক আছে, তো প্রথমেই আমরা রক্ততঞ্চন মানে কি দেখবো না। রক্ততঞ্চন হচ্ছে একটা শরীরের, ঠিক আছে, একটা বডির কোনো অংশ যদি কাটা ছেঁড়া যায়, ঠিক আছে, তো সেই জায়গা থেকে রক্ত বের হয়। কিন্তু ঘটনা হচ্ছে যদি রক্ত বের হতেই থাকে দীর্ঘ সময় ধরে, যদি রক্ত আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায়, তাহলে একটা সময় থাকবে যে আমাদের শরীরের সমস্ত রক্তই বাইরে চলে আসবে, শরীরে রক্ত বলে আর কিছু থাকবে না সেক্ষেত্রে। বাট এটা হয় না রিয়েলিটিতে। এই রক্তটা কিছুক্ষণ বেরোনোর পর, হালকা কাটা ছেঁড়াতে কিছুক্ষণ বেরোনোর পর রক্ত বেরোনো বন্ধ হয়ে যায়। এই রক্ত বেরোনো বন্ধ হয়ে যাওয়াটা একটা বড় কেমিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে শরীরের মধ্যে হয়ে যায়। মানে জীবন বিজ্ঞানের মধ্যে একটা বিশাল কেমিস্ট্রি চলতে থাকে। সেই কেমিস্ট্রি চলার ফলে মানে রক্ত বন্ধ হয়ে গেল, বা আমরা এই ধরো কাটা গেছে এখানে, একটু চিপে রাখলাম, তো রক্তটা কিছুক্ষণ জমাট বেঁধে গেল এবং একটু শক্ত হয়ে গেল এই জায়গাটা যেটুকু রক্ত বেরিয়েছিল। এই জিনিসটা আপাত দৃষ্টিতে যতটা সহজ মনে হয় ততটা সহজ কিন্তু নয়। কি হয় না, এক্ষেত্রে বিশাল বড় একটা কেমিক্যাল প্রসেস চলে, সেই পদ্ধতিকেই রক্ততঞ্চন বা ব্লাড কোয়াগুলেশন আমরা বলে থাকি। তো এই বড় পদ্ধতিটা যেটা হতে থাকে সেটা দুভাবে হতে থাকে। এক হচ্ছে শরীরের বাইরে, ঠিক আছে, দুভাবে আমার কাটা ছেঁড়া যেতে পারে। এক, শরীরের বাইরে কাটা ছেঁড়া যেতে পারে। দুই হচ্ছে শরীরের ভেতরে কাটা ছেঁড়া যেতে পারে। তো শরীরের বাইরে হতে পারে একটা, তার একটা আমরা প্রসেস দেখবো। আর একটা হতে পারে শরীরের ভেতরে। এই দুটো পদ্ধতি আগেই বলে রাখি যে এই পুরো রক্ততঞ্চন পদ্ধতিটা হতে 13 থেকে পুরো পদ্ধতিটা হতে 13 থেকে 14টি কেমিক্যাল, যাকে আমরা ফ্যাক্টর বলে থাকি, 13 থেকে 14টি ফ্যাক্টর মূলত আমাদেরকে হেল্প করে। ঠিক আছে, এই 14টি ফ্যাক্টর হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। আমি এই 14টি ফ্যাক্টরের জন্য তোমাদের আলাদা একটা ভিডিও করে দেবো। এছাড়াও আমি একটা শর্ট ভিডিও অলরেডি বানিয়েছি ওই 13টি ফ্যাক্টর বা 14টি ফ্যাক্টরকে মনে রাখার জন্য। এইবারে আমরা দুটো পদ্ধতিকেই দেখব। একটা হচ্ছে ফার্স্টে যেটা আমরা দেখব সেটা হচ্ছে, দেখো প্রথমে আমি বলি যে কি কি করতে হবে। না, প্রথমে আমাদের শরীরের ভিতরে যে পদ্ধতিটা চলে, ঠিক আছে, যেটাকে আমরা সাশ্রয়ী বা অন্তস্থ পথও বলে থাকি, এছাড়া ইন্ট্রিনসিক পাথওয়ে বলে থাকি। এই পদ্ধতিটা শরীরের ভেতরে চলে, এবং আরেকটা পদ্ধতি যেটা বাইরে হয়। মেজরলি এই তিনটে পদ্ধতি পর পর হলেই আমাদের রক্ততঞ্চন কিন্তু কমপ্লিট হয়। ঠিক আছে, বহিস্থ বা পরাশ্রয়ী পদ্ধতি, এবং এই দুটো পদ্ধতির পরে যেটা আমাদের হতে হয় সেটা হচ্ছে আমাদের মেন যে পদ্ধতি, ঠিক আছে, যেটা দ্বারা রক্ততঞ্চন হবে। দেখো
অনেকগুলো ক্যাসকেডের পর কিন্তু প্রধান একটা কেমিক্যাল তৈরি হয়, যার ফলে কিন্তু রক্ততঞ্চন হয়। সেই মেনটি হচ্ছে ফাইব্রিন। এই ফাইব্রিন যখনই তৈরি হয়ে যাবে তখনই রক্ততঞ্চন কমপ্লিট হবে। তা আমরা এই পদ্ধতিগুলি ধীরে ধীরে দেখতে থাকবো, ঠিক আছে? চলো, প্রথমে আমরা দেখব ইন্ট্রিনসিক। এই ইন্ট্রিনসিক পাথওয়ে কে মনে রাখার জন্য একটা শর্টকাট ব্যবহার করা যেতে পারে। যে শর্টকাটটা হচ্ছে এই রকম, যে প্রথমে আমরা এরকম করে ভাববো যে কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হলো, সেই আঘাতপ্রাপ্ত টিস্যু ভেতর থেকে আমাদের কতগুলি নাম্বার দিবে, এবং এই নাম্বারগুলো পর পর মনে রাখতে হবে। যেমন 12, 11, এবং 12, 11-র পর আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 9, 9-এর পর 8, 8-এর পর 10, এবং 10-এর পর আমরা ডিরেক্ট যেখানে পৌঁছাবো সেটা 5, ঠিক আছে? এবং 5-এর সাহায্য নিয়ে আমরা যেখানে পৌঁছাবো সেইটা হচ্ছে ফাইব্রিন, ঠিক আছে? তো এই যে 12, 11, 9, 8, 10, 5, ঠিক আছে, এই এই জিনিসটাই হচ্ছে আমাদের আসল ফ্যাক্টররা। আমি ফ্যাক্টরের নামগুলো শর্টে লিখি, ঠিক আছে? প্রথমে যেটা হয় সেটা হচ্ছে ফ্যাক্টর 12। ফ্যাক্টর 12 যে ইনঅ্যাক্টিভ থাকে থেকে তাকে অ্যাক্টিভ এ পরিণত হয়। সেই ফ্যাক্টর 12 অ্যাক্টিভ হওয়ার পর সে ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভ করে। ফ্যাক্টর 11 অ্যাক্টিভ হওয়ার পর ফ্যাক্টর 9 অ্যাক্টিভ হয়, তারপর ফ্যাক্টর 8 আবার ক্যালসিয়াম আর ফসফোলিপিডের সাহায্যে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভ করে। ফ্যাক্টর 5 এখানে অ্যাক্টিভ হয় এবং তার অ্যাক্টিভ ফ্যাক্টর 5 কে নিয়ে শেষে ক্যালসিয়াম, ফ্যাক্টর 5 এবং ফসফোলিপিড মিলে ফাইব্রিন তৈরি হয়। ফাইব্রিনের পদ্ধতিটা আমরা শেষে দেখব কিভাবে ফাইব্রিন তৈরি হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে। বাট এটা হচ্ছে বেশ ইন্ট্রিনসিক পাথওয়ে। দেখো আমি ডিটেলসে করব, ঠিক আছে? তার আগে আমরা আরেকটু দেখে নিই যে যে আমাদের আরেকটা যে পদ্ধতি বহিস্থ পদ্ধতি, ঠিক আছে, সেইখানে কি হচ্ছে না। এই ক্ষেত্রেও বহিস্থ পদ্ধতির ক্ষেত্রে আমরা এইভাবে দেখব। তাহলে শরীর, এটা তো বাইরে, শরীরে এখানে ইনজুরি হয়েছে, ইনজুরি হওয়ার পরে যেখানে আঘাত লাগার জায়গা থেকে সেখানে আমাদের সবার আগে কি হয়, প্রথমে ফ্যাক্টর 3 অ্যাক্টিভ হয়, ফ্যাক্টর 3। এবং এইটা একটা ম্যাথামেটিক্স এর মতন করে আমি তোমাদের বোঝানোর জন্য একটা প্ল্যানিং করে রেখেছিলাম যে ফ্যাক্টর 3 অ্যাক্টিভ হওয়ার পর সে ফ্যাক্টর 7 কে অ্যাক্টিভ করে, এবং এই 3 আর 7 যেমন 10 হয় তখন সঙ্গে সঙ্গে এখানে 10 ফ্যাক্টর 10 অ্যাক্টিভ হয়ে যায়। দেখো ফ্যাক্টর 10 ভীষণ কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে? ফ্যাক্টর 10 ভীষণ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেন কি আমরা একটু আগে যখন পড়লাম তখনও কিন্তু ফ্যাক্টর 10 কে আমরা দেখেছি। উই কান ignore factor 10. Okay, so factor 10 is very very important for blood coagulation. আচ্ছা, তাহলে ফ্যাক্টর 10 অ্যাক্টিভ, ফ্যাক্টর 10 এর নামটা মনে রাখবে, স্টুয়ার্ট ফ্যাক্টর। স্টুয়ার্ট লিটল বলে একটা ইয়ে ছিল, একটা হলিউড মুভি, যেখানে স্টুয়ার্ট লিটল হচ্ছে একটা ছোট ইঁদুর, ঠিক আছে, সেই মেন ক্যারেক্টার। তার সাথে আরো, তো সেই ছোট্ট ইঁদুরটা কি করে তার জীবনের কিছুটা অংশ একটা হিউম্যানদের বাড়িতে কাটাচ্ছে, এবং সেইটা নিয়েই গল্পটা, ঠিক আছে? খুব সুন্দর গল্পটা, দেখে নিও। তো সেই ফ্যাক্টর 10 কে আমি স্টুয়ার্ট লিটল দিয়েই মনে রাখতে বলবো তোমাদের। তো ফ্যাক্টর 10 অ্যাক্টিভ হলো, এবং ফ্যাক্টর 10 অ্যাক্টিভ হওয়ার পর যেখানে হয় এখানে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর তৈরি হয়ে যায়। প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর তৈরি হয়ে যায়। এরা কারা? প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর হচ্ছে 5A, এর আগেও তৈরি হয়েছিল 5A, ক্যালসিয়াম, এবং তার সাথে যেটা
10 এর মানে 10 ফ্যাক্টর অ্যাক্টিভ হয়ে থাকবে এবং ফসফোলিপিড থাকবে। এরপর এরা যখনই থাকবে তখনই কিন্তু আমাদের চান্স থাকে ফাইব্রিন তৈরি হওয়া। আর ফাইব্রিন যেখানেই তৈরি হয়ে যাবে সেখানেই আমরা শিওর যে এখানে রক্ততঞ্চন হয়ে যাবে, কারণ মেন রক্ততঞ্চন হতে সাহায্য করে ফাইব্রিন। বাট আমাদের শরীরে ধরো এইটা একটা হাত, ঠিক আছে, হাতে সরি হাতে ধরো কোনো একটা অংশ কাটা গেল, তো সঙ্গে সঙ্গে হাতের মধ্যে বা মানে কোনো ব্লাড ভেসেলের মধ্যে সব সময় তুমি ফাইব্রিনকে পাবে না, ঠিক আছে, ফাইব্রিন থাকে না, ঠিক আছে, ফাইব্রিনও জেদ থাকে, ঠিক আছে, প্রথম মিন থাকে, এরা এদিকে প্রসেস করতে হয়, ঠিক আছে, আস্তে আস্তে তৈরি হয়। তো এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের বেসিক। আমরা এবারে ভেতরে ঢুকবো, ঠিক আছে, আমরা পুরো চ্যাপ্টারটা পড়বো, ভিডিওটা বড় হতে পারে।